আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। দেখো, আজকে রামাদানের স্পেশাল বাংলা ক্লাস তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি। আজকে সবাই তোমরা দ্রুত অ্যাড হয়ে যাও। আমার ভয়েসটা ক্লিয়ার আছে কিনা একটু কমেন্টের মাধ্যমে জানাও। ইনশাআল্লাহ আজকে আমরা বিশেষ করে রমজানের দিন ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করব। তোমরা সাথে থাকো, ইনশাআল্লাহ এখান থেকে অল ইউনিভার্সিটিতে কমন পেতে পারো। এক থেকে দুইটা কমন পাবা ইনশাআল্লাহ। তাহলে সবাই দ্রুত অ্যাড হয়ে যাও, এখনো যারা অ্যাড হওনি দ্রুত অ্যাড হয়ে যাও আর কমেন্টের মাধ্যমে জানাও আসলে কিবোর্ডটা ক্লিয়ার দেখা যাচ্ছে কি না। সবাই সবাই দ্রুত অ্যাড হয়ে যাবা ইনশাআল্লাহ। সবাই দ্রুত অ্যাড হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই সবাই দ্রুত অ্যাড হয়ে যাও, সবাই দ্রুত অ্যাড হয়ে যাও, সবাই সবাই দ্রুত অ্যাড হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, দেখো আমরা আজকে বাংলা সেকেন্ড পেপারের কিছু প্রশ্ন নিয়ে তোমাদের সামনে তুলে ধরবো, যেখান থেকে প্রতি বছর পরীক্ষাতে আসে অ্যান্ড আসবে, 100% গ্যারান্টি আসবে। সেই সকল প্রশ্ন নিয়ে আমরা তোমাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। সবাই দ্রুত অ্যাড হয়ে যাও, আমরা প্রথম প্রশ্ন চলে যাই। দেখো, প্রথম প্রশ্নটা সবাই অ্যানসার দেওয়ার চেষ্টা করবা। এখনো যারা অ্যাড হওনি তারা সবাই দ্রুত অ্যাড হয়ে যাবা। আর দেখো, প্রথম প্রশ্নটা আছে, যে ধ্বনি উচ্চারণে ফুসফুস বাতাস বাধাপ্রাপ্ত হয় তাকে কি বলা হয়? প্রশ্ন কিন্তু একটু মনোযোগ দিয়ে বুঝবা। প্রশ্নটা হলো, যে ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস থেকে বাতাস বের হওয়ার সময় কোনো না কোনো জায়গায় বাধা পায় তাকে কি ধ্বনি বলা হয়? এটা কি স্বরধ্বনি বলা হয়, ব্যঞ্জন ধ্বনি বলা হয়, অনুনাসিক্য ধ্বনি বলা হয়, নাকি মহাপান ধ্বনি বলা হয়? একটু কমেন্টের মাধ্যমে জানাবা। ওকে, একটু সবাই কমেন্টের মাধ্যমে জানাও এটা কোন ধ্বনি বলা হয়। দেখো, যে ধ্বনি উচ্চারণের সময় ফুসফুসে বাতাস বাধাপ্রাপ্ত হয় তাকে কি ধ্বনি বলা হয়? সবাই একটু অ্যান্সারটা দিয়ে দিবা। রাইট অ্যান্সারটা কি হবে? সবাই একটু দ্রুত অ্যাড হয়ে যাবা অ্যান্ড রাইট অ্যান্সারটা দিয়ে দিবা। রমজানের দিন সবাই একটু রাইট অ্যান্সার দেওয়ার চেষ্টা করবা। যে ধ্বনি উচ্চারণের সময় ফুসফুসে বাতাস বাধাপ্রাপ্ত হয় তাকে কি বলা হয়? ব্যঞ্জন ধ্বনি বলা হয়, স্বরধ্বনি বলা হয়, নাকি অনুনাসিক্য ধ্বনি বলা হয়, নাকি নাসিক্য ধ্বনি বলা হয়, নাকি মহাপান ধ্বনি বলা হয়? সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাবা। সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাবা ইনশাল্লাহ। সবাই 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 একটু কমেন্টের মাধ্যমে ইনশাল্লাহ জানাবো। সবাই একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবো ইনশাল্লাহ। ওকে, দেখো, নমস্কার স্যার। ওকে ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? ওকে, আমিও ভালো আছি। ওকে, দেখো, ওয়ালাইকুম আসসালাম। ওকে, তাহলে দেখো, প্রথমটা রাইট অ্যান্সার হবে কি? স্বরধ্বনি। একজন লিখছেন, নিশিতা লিখছেন ঘ নম্বর মহাপান ধ্বনি। ওকে, আর একজন লিখছেন ক নম্বর স্বরধ্বনি। নো, তাহলে দেখো এই প্রশ্নটা মনে রাখবা, যে ধ্বনি ফুসফুস থেকে বাতাস বের হওয়ার সময় অন্য না কোনো জায়গায় কি হয়, বাধাপ্রাপ্ত হয়, তাকে ব্যঞ্জন ধ্বনি বলা হয়। ওকে ভাইয়া, তাহলে কি ধ্বনি বলা হয়? ব্যঞ্জন ধ্বনি বলা হয়। মনে রাখবা, যে ধ্বনি ফুসফুস থেকে বাতাস বের হওয়ার সময় কোনো না কোনো জায়গায় বাধা পায় তাকে কি ধ্বনি বলা হয়? ব্যঞ্জন ধ্বনি বলা হয়। ওকে, তাহলে এটা প্রশ্ন রাইট অ্যান্সার ছিল হলো ব্যঞ্জন ধ্বনি। সবাই একটু লিখে দাও খ নম্বর। সবাই দ্রুত লিখে দিবা খ নম্বর। এখনো যারা অ্যাড হওনি তারা সবাই দ্রুত অ্যাড হয়ে যাবা। ওকে, এখনো যারা অ্যাড হওনি তারা সবাই দ্রুত অ্যাড হয়ে যাবা। প্রথমটা রাইট অ্যান্সার ছিল কি ভাইয়া? ব্যঞ্জন ধ্বনি। ওকে, দ্বিতীয় প্রশ্ন চলে যাব। দেখো, দ্বিতীয় প্রশ্ন বলা হয়েছে কি, বাংলা বর্ণমালা স্বরবর্ণের সংখ্যা কত? ওকে, বাংলা বর্ণমালা স্বরবর্ণের সংখ্যা কত? আমরা কিন্তু জানি স্বরবর্ণের সংখ্যা কত? 10টি, 11টি, 12টি, নাকি 13টি? বাংলা বর্ণমালায় স্বরবর্ণের সংখ্যা কয়টি? আমরা কিন্তু জানি বাংলা বর্ণমালায় সর্বমোট কয়টি? 50টি বর্ণ আছে। এটাকে বলা হয় কি? টোটাল 50টি বর্ণকে বলা হয় বর্ণমালা। বর্ণমালা। টোটাল 50টি বর্ণকে কি বলা হয়? বর্ণমালা বলা হয়। এখন প্রশ্ন হলো, বাংলা বাংলা বর্ণমালা স্বরবর্ণের সংখ্যা কয়টি? তাহলে স্বরবর্ণ সংখ্যা কয়টি? সবাই তোমরা রাইট আনসার করেছিল বি নম্বর, 11টি। ওকে ভাইয়া, তাহলে দেখো, বাংলা বর্ণমালার স্বরবর্ণ সংখ্যা হলো 11টি। টোটাল ব্যঞ্জন বর্ণ হলো কয়টি ভাইয়া? 39টি। টোটাল হলো 50টি। এই 50টি বর্ণকে বলা হয় বর্ণমালা। ওকে, এই প্রশ্নটা সবাই একটু মনে রাখবা। রিয়া সরকার ভাইয়া, ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমরা সবাই কেমন আছো? ওকে, তাহলে দেখো, রমজান দিনে তোমরা তবু ক্লাস করতেছো, কারণ একটা কথা মনে রাখবা, ভালো দিনে ভালো কিছু চাইলে আল্লাহর কাছে পাওয়া যায়। ওকে ভাইয়া, ভালো দিনে তুমি যদি ভালো কিছু চাও তাহলে আল্লাহ সেটা কি করবে? কবুল করে নেয়। ওকে, তাহলে রামাদানের দিন, রোজার দিন, রোজা থেকে আমি ক্লাস নিচ্ছি, রোজা থেকে তোমরা কি ক্লাস করতেছো? এই তরফ থেকে আল্লাহর কাছে যা চাইবা তাই পাবা ইনশাল্লাহ। তাহলে দেখো, দ্বিতীয় নম্বর প্রশ্ন ছিল কি ভাইয়া? দ্বিতীয় নম্বর প্রশ্ন ছিল হলো 11টি। তাহলে সবাই একটু খ নম্বর রাইট অ্যান্সার দিয়ে দাও। নুসরাত লিখেছেন খ নম্বর, সবাই তোমরা লিখেছো খ নম্বর। ওকে,
তৃতীয় প্রশ্ন চলে যাবো। দেখো অনেশ্বর ধ্বনির, দেখো অনেশ্বর কোন ধরনের ধ্বনি, প্রশ্নটা একটু বুঝবা। অনেশ্বর কোন ধরনের ধ্বনি? এটা কি স্পর্শ ধ্বনি নাকি দেখো উষ্ম ধ্বনি নাকি অনুনাসিক্য ধ্বনি নাকি অল্প পান ধ্বনি? সবাই একটু রাইট আনসারটা কি হবে সবাই একটু জানিয়ে দাও। ওকে ভাইয়া, সবাই একটু রাইট আনসারটা কি হবে সবাই একটু জানিয়ে দাও। অনেশ্বর আমরা জানি কিন্তু কি পরশ্রয়ী বর্ণ, পরশ্রয়ী বর্ণ তিনটি, অনেশ্বর, বিসর্গ আর হলো কি ভাইয়া চন্দ্রবিন্দু। এটা কি আসলে কি, এটা কি স্পর্শ ধ্বনি নাকি নাকি উষ্ম ধ্বনি নাকি অনুনাসিক্য ধ্বনি নাকি অল্প পান ধ্বনি? সবাই একটু অ্যান্সারটা দিয়ে দিবা। ওকে ভাইয়া, সবাই। তিনের গ লিখছে, তিনের গ লিখছেন নূর, লিখেছেন তিনের গ। হ্যাঁ, জনি মার্মা লিখেছেন অনুনাসিক্য ধ্বনি। ওকে, কাব্য লিখেছেন অনুনাসিক্য, জিশান লিখেছেন অনুনাসিক্য, নূর লিখেছেন অনুনাসিক্য। সবাই তোমরা একটু অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করো। ওকে, ডালিয়া লিখেছেন অনুনাসিক্য। ওকে, তারপর দেখো নুসরাত জাহান লিখেছেন অনুনাসিক্য, জুইল লিখেছেন সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওকে, তারপরে দেখো বর্ষা খান্দু লিখেছেন সি নম্বর, তারপর রিয়া লিখেছেন সি নম্বর। দেখো জান্নাত লিখেছেন সি নম্বর, তোমরা সবাই কিন্তু সি নম্বর লিখছো। ওকে, তাহলে রাইট আনসারটা কি হবে? সবাই সি নম্বর। কারণ তোমরা যদি একবার সি লেখো ভাই, আমি অনেক সময় কিন্তু কমেন্ট আসলে পড়তে দেখা যায় না, অনেক সময় মিস্টেক হয়ে যায়। সেই জন্য বলবো তোমাদের এক একজন দুটা করে যদি কমেন্ট করো তাহলে একটা আমার চোখে পড়বেই। ওকে ভাইয়া, তাহলে দেখো মায়াবী কাব্য লিখেছেন সি নম্বর, সবাই রাইট আনসার দিয়েছো কি সি নম্বর। তাহলে 3 নম্বর রাইট আনসার ছিল কি ভাইয়া? সি নম্বর। সবাই, এটা প্রশ্ন কিন্তু হতে পারে। ওকে, মনে রাখবা। আর তারপরে দেখো স্পর্শ বর্ণ, স্পর্শ ধ্বনি বা স্পর্শ ধ্বনি কিন্তু কয়টি ভাই? 25টি। একটু মনে রাখবা, ক থেকে কি ম পর্যন্ত, এটা একটু মনে রাখবা। ওকে ভাই, আর দেখো অল্প পান, অল্প পান ধ্বনি কিন্তু বিজোড় সংখ্যা। ওকে, 1 ও 3। ওকে, অল্প পান মানে কি ক আর ও গ। ওকে ভাই, এটা মনে রাখবা। তাহলে চ ও বর্গীর জ, এগুলো কি একটু মনে রাখবে এই পেটানে। ওকে ভাই, 4 নম্বর প্রশ্ন চলে যাবে। দেখো 4 নম্বর প্রশ্ন দেখো বলা হয়েছে ক ধ্বনিটি কোন বর্গের অন্তর্গত? ওকে ভাই, সুন্দর। আমরা জানি কিন্তু ব্যঞ্জন বর্ণ স্পর্শ বর্ণ কয়টি ভাই? 25টি। ক থেকে কি পর্যন্ত? ম পর্যন্ত। এই 25টি বর্ণকে কি বলা হয়? স্পর্শ বর্ণ বলা হয়, আমি কিন্তু জানি। ওকে, স্পর্শ বর্ণ বলা হয়। স্পর্শ বর্ণ 25টি। এখন এই 25টি স্পর্শ বর্ণকে কয় ভাগে ভাগ করা হয়? 5 ভাগে ভাগ করা হয়। 25টি স্পর্শ বর্ণকে কয় ভাগে ভাগ করা হয়? 5 ভাগে ভাগ করা হয়। আর এই প্রত্যেকটা ভাগকে বলা হয় কি? বর্গ। ওকে ভাইয়া, প্রত্যেকটা ভাগকে কি বলা হয়? বর্গ বলা হয়। এখন তোমরা রাইট আনসারটা কি হবে দিয়ে দেবা সুন্দরভাবে। দেখো আমরা কিন্তু জানি ক থেকে ম পর্যন্ত 25টা ধ্বনিকে বলা হয় স্পর্শ বর্ণ বা স্পর্শ ধ্বনি। এই স্পর্শ বর্ণকে 5 ভাগে ভাগ করা হয়। কয় ভাগে ভাগ করা হয়? 5 ভাগে। আর এই যে প্রত্যেকটা ভাগকে বলা হয় কি? বর্গ। ওকে ভাইয়া, সুন্দর। তাহলে এখন দেখো এটা কি ক বর্গ, চ বর্গ, ট বর্গ নাকি ত বর্গ? ওকে, তাহলে দেখো ক বর্গীয় বর্ণ কিন্তু 5টি। ক বর্গীয় বর্ণ কয়টি ভাইয়া? 5টি। এখানে কিন্তু ক থেকে কি ও পর্যন্ত হলো ক বর্গীয়, চ থেকে কিন্তু ও পর্যন্ত হলো কি ভাইয়া? চ বর্গীয়, ট থেকে কিন্তু মূর্ধন্য পর্যন্ত হলো ট বর্গীয়। ওকে, আর হলো ত থেকে কিন্তু দন্তের ন পর্যন্ত অর্থাৎ দন্ত। ওকে, এটা কিন্তু দন্ত। ওকে ভাইয়া, বা ত বর্গীয় ধ্বনি। এখন দেখো কণ্ঠধ্বনি কিন্তু একটা নাম, ক বর্গের কিন্তু একটা আলাদা নাম আছে, সেটা হলো কণ্ঠধ্বনি। চ বর্গের কিন্তু আলাদা একটা নাম আছে, সেটা হলো তালব্য ধ্বনি। ট বর্গের কিন্তু একটা আলাদা নাম আছে, সেটা হলো মূর্ধধ্বনি। ত বর্গের কিন্তু একটা আলাদা নাম আছে, সেটা হলো দন্তধ্বনি। প্রশ্ন কিন্তু হতে পারে তোমাদের দন্তধ্বনি কোনটি, ধ্বনি কোনটি, বা তালব্য ধ্বনি কোনটি, বা কণ্ঠধ্বনি কোনটি। আবার প্রশ্ন কিন্তু হতে পারে প্রত্যেকটা ধ্বনির প্রথম বর্ণকে কি বলা হয়? এটা কিন্তু বর্গ বলা হয়। ওকে ভাই, তাহলে মনে রাখবা এই যে তোমরা সবাই রাইট আনসার দিচ্ছ ক বর্গ। ওকে, সবাই সবাই রাইট আনসার দিচ্ছ, আমি কমেন্ট করলাম না, সবাই রাইট আনসার দিচ্ছ। ওকে সবাই, দেখো আমরা 5 নম্বর প্রশ্ন চলে যাবো। ওকে ভাইয়া, 5 নম্বর প্রশ্ন দেখো একটু ভালোভাবে পড়বা, তারপর রাইট আনসার দেওয়ার চেষ্টা করবা। দেখো লেখা আছে 5 নম্বর প্রশ্নে, সবাই একটু ভালোভাবে পড়বা। দেখো বলা হয় সে খুব ভালো ছাত্র। এখানে সে খুব ভালো ছাত্র কিন্তু বলা হয়েছে সে খুব কি ভালো ছাত্র। এই বাক্যে খুব কোন পদ? সুন্দর একটা কথা কিন্তু, সে খুব ভালো ছাত্র, এখানে খুব কোন পদ? দেখো 5 নম্বর, এটা সে খুব ভালো ছাত্র। আচ্ছা, সে খুব ভালো ছাত্র, এখানে কি বিশেষ্য পদ, বিশেষণ পদ নাকি ক্রিয়া বিশেষণ নাকি অব্যয়? ওকে ভাইয়া, সবাই সবাই একটু বলো, সবাই একটু রাইট আনসার দেওয়ার চেষ্টা করবা। দেখো 5 নম্বর একটু ভেবে চিন্তে আনসার দিবা। দেখো আমি কিন্তু জানি কোনো কিছুর নাম হলে সেটা কি হয় ভাইয়া? বিশেষ্য হয়। ওকে, কোনো কিছুর যদি নাম হয় সেটা কি হয়? বিশেষ্য। অর্থাৎ হলো আমি মনে করবো কি নাম। বিশেষ্য পদ কিন্তু আবার কয় প্রকার? 6 প্রকার, এটা মনে রাখবো। বিশেষ্য পদ কয় প্রকার? 6 প্রকার। ওকে ভাই, তারপরে দেখো কোনো কিছু যদি কি নামের দোষ গুণ বোঝায়, আমি লিখলাম দোষ। ওকে, দোষ, আর হলে লিখলাম কি গুণ। যদি দোষ গুণ বোঝায় বা অবস্থা সংখ্যান, আমি লিখলাম অবস্থা
ওকে, বা সংখ্যা। ওকে, অবস্থা সংখ্যা যদি বলছে তাহলে হলো বিশেষণ। আর এই যে নামের পরিবর্তে যেটা বলছে সেটা কিন্তু সর্বনাম। এখন সর্বনাম তো অপশনে নেই আমাদের। এখন প্রশ্ন হলো সে খুব ভালো ছাত্র, এখানে কি বোঝানো হয়েছে? সবাই একটু অ্যান্সার দিয়ে দিবা। ওকে ভাই, সবাই লিখতেছি তোমরা বি নম্বর, একটু ভালোভাবে অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করো। সে খুব ভালো ছাত্র, এখানে খুব, ওকে, কোন পদ? নাকি বিশেষণ, নাকি ক্রিয়া বিশেষণ, নাকি অব্যয়? সবাই একটু রাইট অ্যান্সার দাও। রিয়া লিখেছেন 5 নম্বর ক্রিয়া বিশেষণ। ওকে, সবাই একটু রাইট অ্যান্সার দিয়ে দাও। ওকে, জনি মারমা লিখেছেন ক্রিয়া বিশেষণ। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, নিপা সালাম দিচ্ছ। ওকে, তারপর দেখো নুসরাত লিখেছে বি নম্বর, ডালিয়া লিখেছেন বি নম্বর। ওকে, রাইট অ্যান্সার এখনো যারা সঠিকটা দাওনি সবাই একটু দিয়ে দাও, সবাই একটু লিখে দাও। এটা হলো ক্রিয়া বিশেষণ, মানে খুব ভালো। ওকে, খুব ভালো ছাত্র, এটা কিন্তু ক্রিয়া বিশেষণ। ওকে ভাইয়া, এটা কিন্তু ক্রিয়া বিশেষণ হবে। হ্যাঁ, এটা কিন্তু ক্রিয়া বিশেষণ হবে। সবাই একটু রাইট অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করবে। এখানে ক্রিয়া বিশেষণ হবে, খুব ভালো কথা বলা হয়েছে। ওকে ভাইয়া, এখানে খুব ভালো ছাত্র, এখানে কিন্তু ক্রিয়া বিশেষণের কথা বলা হয়েছে। সবাই একটু রাইট অ্যান্সার দাও। আবার কোনো কোনো বইয়েছে কিন্তু তুমি বিশেষণও পাবা এই প্রশ্নটা। যেমন আমরা আমাদের সময় এই প্রশ্নটা চিটাগাং বিশ্ববিদ্যালয় বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এসেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাইট অ্যান্সার ধরেছিল হলো বিশেষণ। ওকে ভাইয়া, আবার এই প্রশ্নটাই আমাদের সময় গুচ্ছতে এসেছিল, এটা ধরো ক্রিয়া বিশেষণ। তাহলে আমি রাইট অ্যান্সার দেবো হলো ক্রিয়া বিশেষণ, সবাই রাইট অ্যান্সার দিবা হলো ক্রিয়া বিশেষণ। ওকে ভাইয়া, দেখো 5 নম্বর। 6 নম্বর প্রশ্ন চলে যাবো। দেখো 6 নম্বর, পড়া মানুষের, দেখো পড়া মানুষকে, মানুষের কর্তব্য, পড়া মানুষের কর্তব্য, এখানে বাক্যে পড়া কিন্তু। ওকে, সুন্দর একটা কথা, পড়া কিন্তু মানুষের কর্তব্য। এখন যদি কেউ না পড়ে তাহলে তো সে কি হতে পারে? বুদ্ধিমান হতে পারবে না বা জ্ঞানী হতে পারবে না। এখন তোমাদের মধ্যেই দেখো যে অনেক ব্যক্তি আছে, অনেক মানুষ আছে যারা কি করে, অনেক উপন্যাস পড়ে, হ্যাঁ, অনেক সাহিত্য পড়ে, অনেক গল্পের বই পড়ে। তুমি কিন্তু বা আমি কিন্তু মাঝে মাঝে, হ্যাঁ, ওদের নিয়ে কি করি, কথা, মানে কথা লাগাই ওদের। হ্যাঁ, ও উপন্যাস পড়ে কি হবে, ও কি, ও নাটক পড়ে, এত বই পড়ে কি হবে? কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে ওই কিন্তু মেধাবী, যে পড়ে সেই মেধাবী। এখন এইখানে বলা হয়েছে মানুষ কি, পড়া মানুষের কর্তব্য। এখানে পড়া কোন পদ? ওকে ভাইয়া, সবাই একটু রাইট আনসার দিয়ে দাও। পড়া কোন পদ? এখানে মানুষ, দেখো বিশেষ্য পদ, বিশেষণ পদ, ক্রিয়াপদ নাকি অব্যয় পদ? পড়া মানুষ, মানুষকে কি হয়েছে? পড়া মানুষের কর্তব্য। এখানে পড়া কোন পদ? ওকে ভাইয়া, সবাই একটু রাইট আনসার দিয়ে দেবা। 6-এর ক লিখেছেন বিশেষ্য। ওকে, সবাই, জামিলি লিখেছেন 6-এর সি, মায়া লিখেছেন 6-এর সি, মায়াবী কান্না, কন্যা লিখেছেন 6-এর সি। তারপর দেখো মাহফুজ, মারুফা লিখেছেন 6-এর সি, তারপর সামিলি লিখেছেন 6-এর সি। ওকে, রিয়া লিখেছেন 6-এর সি। তারপর লেখা ক্রিয়া, এখানে পড়া মানুষের কর্তব্য। এখন পড়া, সবাই একটু রাইট আনসার ক। আবার দেখো মনিরা লিখেছেন ক নম্বর। তারপরে আবার ক্রিয়া, এক একজন কিন্তু তোমরা এক এক ভাবে আনসার দিচ্ছ। আসলে কিন্তু এখানে পড়া মূল কাজ, এখানে কিন্তু পড়া মানুষের কর্তব্য, এটা কিন্তু বিশেষণ রূপে, বিশেষ্য রূপে হয়েছে। ওকে ভাইয়া, এটা কিন্তু কি, পড়া এখানে কিন্তু নাম হয়েছে। ওকে ভাইয়া, নাম বোঝানো হয়েছে। ওকে, তাহলে এইখানে মনে রাখবা, সবাই একটু রাইট আনসার দিয়ে দিবা কি বিশেষণ। ওকে, এটা কিন্তু বিশেষ্য। সবাই একটু রাইট অ্যান্সারটা দিয়ে দিবা, সবাই একটু রাইট অ্যান্সারটা দিয়ে দিবা। পড়া মানুষের কর্তব্য, যদি এই বাক্যটা থাকে সবাই নিঃসন্দেহে দিয়ে দিবা কি পড়া এখানে কোন কর্তব্য কি। এখানে পড়া কিন্তু একটা কি মানুষের কর্তব্য। এখানে পড়া বলতে ক্রিয়া কিন্তু বোঝানো হয় নাই। ওকে ভাইয়া, এখানে পড়া কিন্তু ক্রিয়া বোঝানো হয় নাই, নাকি ক্রিয়া বোঝানো হয়েছে? সবাই এখনো অ্যান্সারটা, সবাই রাইট অ্যান্সারটা কি হবে সবাই একটু দিয়ে দাও। ওকে, তা দেখো এখানে কিন্তু পড়া মানুষের কর্তব্য। কি পড়া? বই, বই পড়া নাকি গল্প পড়া? কি পড়া মানুষের কর্তব্য? তাহলে কি হবে? সবাই একটু রাইট অ্যান্সারটা কি হবে জানিয়ে দাও। ওকে ভাই, তাহলে হ্যাঁ তুমি পড়ো। জেরি খান লিখেছেন, ওকে, যারা নূর লিখেছেন এ নম্বর। ওকে ভাই, হাবিবা লিখেছেন এ নম্বর। তাহলে দেখো সবাই একটু মনে রাখবা। ওকে ভাই, তাহলে এই প্রশ্নটা কিন্তু হতে পারে। 7 নম্বর প্রশ্ন চলে যাব। দেখো আমি নিজেই কাজটি করেছি, এখানে বাক্য নিজেই কোন পদ? ওকে, আমি নিজেই বাক্যটা কাজটি করেছি, অর্থাৎ এমনও হতে পারে আমি আমার অ্যাসাইনমেন্টটা আমি নিজেই করেছি, আমার পরীক্ষাটা আমি নিজেই দিয়েছি, অন্য কাউকে দেয় নাই, বা আমার খাবারটা আমি নিজেই খাইছি। এখানে আমি নিজেকে করিয়েছি, এখানে করিয়েছি কোন পদ? দেখো এটা কোন সর্বনাম? আচ্ছা, বলা হয়েছে সর্বনাম পদ যদি থাকতো তাহলে কিন্তু আমাদের একটু সুবিধা করে দিছে। দেখো এটা কিন্তু সর্বনাম, হ্যাঁ সর্বনাম বলাই দিয়েছে সর্বনাম। এখন এখানে সর্বনাম, আবার সর্বনাম পদ যে কি ভাইয়া, সর্বনাম পদ যে 11 প্রকার, এই 11 প্রকারের মধ্যে এখন এখানে বলা হয়েছে, দেখো এখানে সর্বনাম পদ যে কি প্রকার, 11 প্রকার। এই 11 প্রকারের মধ্যে দেখো কি বলা হয়েছে। এখন এইটা নিজেকে দেখো কি, দেখো অনিষ্ঠিবাচক, আত্মাবাচক, নির্দেশবাচক নাকি সর্বক্ষ বাচক? ওকে ভাই, সবাই একটু অ্যান্সারটা দিয়ে দিবা। দেখো আমি, দেখো আমি নিজেকে, আমি নিজেই কাজটি করছি। এখন আমার কাজ কিন্তু আমি করছি, এটা কি অনিষ্টবাচক, আত্মাবাচক, নির্দেশবাচক নাকি সম্পর্কবাচক? ওকে ভাই, সবাই একটু রাইট আনসার করে দাও হলো ঘ নম্বর এটা। ওকে, সাথে রাইট আনসার করে দাও ঘ নম্বর, সম্পর্কবাচক। কিন্তু এটা আমার সাথে আমার সম্পর্ক, আমার কাজের সাথে আমার সম্পর্ক রয়েছে, এটা কিন্তু তোমরা ভুল করবা, সেজন্য আমি রাইট আনসারটা দিয়ে দিই। সবাই ভুল লিখতেছো, ক নম্বর হবে না, এটা কিন্তু কি আত্মাবাচক হবে না।
ওকে ভাইয়া, আমি নিজেই আমার জন্য কি কাজটি করছি, এখানে কিন্তু নিজেই, এইখানে নিজেই হলে কি হয়ে যায়, সম্পর্কবাচক হয়ে যাবে, কিন্তু আমার কাজের সাথে কার কাছে, আমার সম্পর্ক আছে। ওকে ভাইয়া, এই প্রশ্নটা কিন্তু মনে রাখবে। সবাই একটু লিখে দাও ডি নম্বর, সবাই একটু লিখে দাও ঘ নম্বর, এখানে বি নম্বর কিন্তু হবে না, তোমরা সবাই ভুল করতেছো। আত্মাবাচক হবে না। আমি আমি নিজেই আমার কাজটি করছি, আমি নিজেই নিজেই আমার কাজটি করছি, এখানে যদি থাকতো আমি নিজেই কাজটি করছি, এখানে যদি থাকতো আমি নিজেই আমার কাজটি করছি, তাহলে কিন্তু এটা আত্মাবাচক হতো। ওকে ভাইয়া, আমি নিজেই আমার কাজটি করছি যদি থাকতো, তাহলে কিন্তু কি হতো, এটা আত্মাবাচক হতো। কিন্তু আমি নিজেই কাজটি করেছি, এখানে কিন্তু কি, এখানে বাক্য হলো কি ভাইয়া, সম্পর্কবাচক। ওকে, সবাই একটু লিখে দাও। ওকে, সবাই একটু ডি নম্বর লিখে দাও, সবাই একটু প্রশ্নটা বুঝছো হয়তো। দেখো, যদি থাকতো পরীক্ষাতে আমি নিজেই আমার কাজটি করেছি, তাহলে কিন্তু আত্মাবাচক হতো। ওকে ভাইয়া, কিন্তু এই কথাটা কিন্তু নাই, না আছে হলো আমি নিজেই কাজটা করেছি, কি কাজ করেছি, কার কাজ করেছি, এটা কিন্তু বলা হয়নি, সেই জন্য সম্পর্কবাচক। ওকে ভাইয়া, এই প্রশ্নটা একটু মনে রাখবা, এমন হয় কিন্তু পরিষ্কার প্রশ্ন হতে পারে। ওকে, তারপরে দেখো কি, যে পরিশ্রম করে সে সফল হয়, বাক্যটি যে কোন পদ, এটা কিন্তু তোমরা জানবা। ওকে ভাইয়া, যে সফল হয় সে কাজটা করে, যে খায় সে ভালো থাকে, এইসব প্রশ্ন তোমরা নিজেই জানবা। ওকে ভাইয়া, এটা কি পদ, দেখো প্রশ্ন সর্বনাম, এটা কিন্তু সর্বনাম পদ সর্বদা, তারপরে কি সম্পর্কবাচক সর্বনাম, নির্দিষ্টবাচক সর্বনাম, নাকি নির্দেশকবাচক সর্বনাম। সবাই একটু 8 নম্বর প্রশ্ন রাইট আনসার দিয়ে দিবা। ওকে ভাইয়া, 8 নম্বর প্রশ্নের রাইট আনসারটা কি হবে, সবাই একটু দিয়ে দিবা। 8 নম্বর প্রশ্নের রাইট আনসারটা কি হবে, সবাই একটু দিয়ে দেবা। দেখো, সে পরিশ্রম করে সে সফল হয়, এখানে বাক্য সে কি, কোন পদ, দেখো সম্পর্কবাচক পদ, সর্বনাম, নাকি প্রশ্নবাচক সর্বনাম, নাকি নির্দিষ্ট সর্বনাম, এটি সবাই একটু আনসার দিয়ে দেবে 8 নম্বর। ওকে ভাইয়া, 8 নম্বর সবাই একটু রাইট আনসার দিয়ে দাও, সবাই একটু লিখে দাও সম্পর্কবাচক সর্বনাম। ওকে, এটা কি হবে, সম্পর্কবাচক সর্বনাম হবে, সবাই একটু লিখে দাও। ওকে ভাইয়া, এই প্রশ্নটা কিন্তু আসতে পারে, সবাই একটু লিখে দাও সম্পর্কবাচক সর্বনাম। 9 নম্বর প্রশ্ন চলে যাবো। দেখো 9 নম্বর প্রশ্ন, দেখো কি বলা হয়েছে, রহিম বই পড়ছে, এখানে রহিম কোন পদ, এটা কিন্তু তোমরা জানবো। এখন রহিম, এখানে রহিম কোন কারক, সুন্দর একটা কথা, কারকের মধ্যে ঢুকলাম। দেখো কি হয়েছে, রহিম বই পড়ছে, এখানে রহিম কোন কারক, কর্মকারক, করণকারক, কর্তৃকারক, নাকি অধিকরণ কারক। সবাই একটু তোমরা উদাহরণ দিয়ে দিবা। ওকে ভাইয়া, সবাই তোমরা একটু কি হবে, একটু সুন্দরভাবে উদাহরণ দিয়ে। দেখো রহিম পড়ে, এখন আমি কিন্তু বলেছিলাম যদি কোনো কারকের সময়, যদি কোনো ক্লাসে বা কোনো জায়গায় ওয়ার্ড শব্দে পড়ার সময় আমাকে মনে হয় কে বা কি দিয়ে প্রশ্ন করা যায়, সরি, কে বা কে দিয়ে প্রশ্ন করা যায়, কি দিয়ে প্রশ্ন করা যায়, কে বা কাকে, এ বা কারা। ওকে, কে বা কারা দিয়ে প্রশ্ন করা যায়, সেটা কি কারক হয়, কর্মকারক হয়। ওকে ভাইয়া, সবাই একটু অ্যান্সারটা দিয়ে দিবা, নাকি কর্তৃকারক হয়। আর কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে, কি বা কারা বা কাকে, যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করা যায়, দুইটাই কিন্তু চেঞ্জ। ওকে ভাই, তাহলে মনে রাখবো, সবাই একটু অ্যান্সারটা দিয়ে দিবা। 8-এর কি করণ, 8-এর জীবনে করণ কারক হবে, রহিম বই পড়ছে, এখানে রহিম কোন কারক, রহিম কি জীবনে করণ কারক হয়, জীবনে হবে না, এটা হলো কর্তৃকারক। সবাই একটু লিখে দাও গ নম্বর। ওকে ভাইয়া, সবাই একটু তাহলে তোমরা লিখে দাও হলো গ নম্বর, রহিম বই পড়ছে, এখানে রহিম যদি হতো, এখানে রহিমের জায়গায় বাতেনও হতে পারতো, রহিমের জায়গায় কি হতে পারতো, রহিমের জায়গায় কি সালাম, রফিক, শফিক, জব্বারও হতে পারতো, কারণ আজকে যেহেতু ভাষা শহীদ দিবস। ওকে ভাইয়া, আজকে কি 21শে ফেব্রুয়ারি, তাই না ভাইয়া, আমাদের ভাষা শহীদ দিবস। এই জায়গা থেকে কিন্তু হতে পারতো করিম, রহিম, সালাম, বরকত, শফিক। ওকে ভাইয়া, তাহলে কি এরাও যদি হতো, তাহলে কিন্তু হয়ে যেত কি কর্তৃকারক। ওকে, দেখো 10 নম্বর প্রশ্ন চলে যাব। 10 নম্বর প্রশ্ন বলা হয়েছে, দেখো কলম দিয়ে লিখি, এখানে কলম দিয়ে কোন কারকে, কোন বিভক্তি। এখন আমি কিন্তু বলেছিলাম যদি আমি কোনো কারকে কি দিয়ে, কোনো মাধ্যম বা দ্বারা, ওকে ভাইয়া, বা যন্ত্র, আমি বলছিলাম কি যন্ত্র, যন্ত্র, মাধ্যম, মাধ্যম, সহায়ক, উপায় বা দ্বারা যদি বোঝায়, এই কয়টা দিয়ে যদি কোনো কিছু বোঝানো যায়, সেটা কি হয়, সর্বদাই করণ কারক হয়। ওকে ভাইয়া, তাহলে রাইট আনসারটা সবাই একটু দিয়ে দাও। 10 নম্বর, 10 নম্বর রাইট আনসার কি হবে, সবাই একটু দিয়ে দাও। ওকে ভাইয়া, 10 নম্বর সবাই একটু দিয়ে দাও, রাইট আনসারটা কি হবে সবাই, তাহলে সবাই একটু লিখে দাও 10-এর কি ভাইয়া, 10-এর সি নম্বর, সবাই একটু লিখে দাও 10-এর সি, করণ কারক। ওকে, প্রশ্নটা কিন্তু হতে পারে, কলম দিয়ে লিখি, কোনো কলম কিন্তু একটা কি ভাইয়া, কলম কিন্তু একটা মাধ্যম, এই মাধ্যমে তুমি যদি কোনো কিছু কলম দিয়ে, বা প্রশ্ন হতে পারে করিম সাহেব পা দ্বারা হেঁটে যাচ্ছেন কোথায়, স্কুলে, এটা কিন্তু যদি পায়ের দ্বারা, দ্বারা কিন্তু এটা কিন্তু কি ভাইয়া হবে, এটা কিন্তু একটা মাধ্যম। সবাই একটা কলম দিয়ে দেখি, খাতায় লেখা হচ্ছে, এটা কিন্তু সব কি ভাইয়া, মাধ্যম হবে। তাহলে সবাই একটু লিখে দাও করণ কারক। ওকে, বি নম্বর লিখছে, 10-এর বি, মায়া কানুন লিখছে, কর্মকারক। কর্মকারক হবে না ভাইয়া, কর্মকারক চেনার একটাই উপায়, পৃথিবীর যে কোনো শব্দকে তুমি যদি কি দিয়ে প্রশ্ন করতে পারো, যেমন কি দিয়ে প্রশ্ন করো, কলম, তুমি কি দিয়ে প্রশ্ন করতে পারছো, সমস্যা নেই, তোমার কথা রাইট আছে। কিন্তু দেখো এখানে কলম কিন্তু একটা কি ভাইয়া, মাধ্যম। ওকে, আমি কিন্তু বলছি
কলম কিন্তু একটা মাধ্যম। যদি কোনোদিন মাধ্যম কোনো কিছু মাধ্যম বোঝায়, যন্ত্র বোঝায়, সহায়ক বোঝায় বা দ্বারা বোঝায়, ওকে ভাইয়া, সেটা কি হবে? এটা করণ কারক হয়ে যাবে। আমি কিন্তু তোমাদের যখন কারকটা পড়াই তখন কিন্তু বলেছিলাম কি কারক কর্মকারক আর করণ কারক হলো যমজ দুই ভাই, দুইজনকেই একই জাত দিয়েই প্রশ্ন করা যায়, কিন্তু করণ হলো একটু পাওয়ারফুল যন্ত্র সহায়ক উপায়, যেমন ফ্যান দ্বারা বাতাস খায়, এখানে ফ্যান একটা যন্ত্র, ওকে ভাইয়া, সেইখানে কি সেই জন্য কি হবে, সেই জন্য মনে রাখবো এটা হলো কি ভাইয়া, করণ কারক হবে। ওকে, তারপর দেখো সে ঢাকা যায়, এখানে বাক্য ঢাকা কোন কারক, ওকে ভাইয়া, হ্যাঁ কোথায় যায়? এখন কোন জায়গায় আমি যদি স্থান বা কাল কাল থাকে, স্থান বা কাল থাকে, তাহলে কি হয়, সর্বদা অধিকরণ কারক হয়। দেখো একটা জিনিস বুঝবা, স্থান বা কাল থাকলে সর্বদা কি হয়, অধিকরণ কারক হয়। কিন্তু অধিকরণ কারক চেনার কিন্তু আমি আরেকটা কি তোমাদের সুযোগ করে দিয়েছিলাম, যে একটা ঘর আঁকালাম আমি, এই ঘরের মধ্যে যদি কোনো প্রবেশ করা বোঝায়, তাহলে অধিকরণ, ঘর থেকে যদি আমি বের হয়ে যাই সেটা হলো কি ভাই, অপদান। তাহলে দেখো সে ঢাকা যাচ্ছে, এখানে ঢাকা একটা স্থানের নাম আছে, সে কিন্তু আবার এই অর্থ দ্বারাও এই শব্দটা এই বাক্যটার দ্বারাও কিন্তু আমি বুঝতেছি কি ঘরের মধ্যে প্রবেশ করা বুঝতেছে। তাহলে কি হবে ভাইয়া, অধিকরণ কারক। ওকে, সবাই একটু লিখে দাও অধিকরণ কারক। ওকে, 11 নম্বর সবাই একটু লিখে দাও অধিকরণ কারক, সবাই একটু লিখে দাও অধিকরণ কারক। দেখো মায়াবিকান লেখছে ভাই নতুন, ভাই আমি নতুন, মায়াবিকন নাচা লিখছেন নতুন, চামিলি আক্তার লিখেছেন বি নম্বর, নুসরাত জাহান লিখেছেন বি নম্বর, দেখা যাচ্ছে জিসান লিখেছেন বি নম্বর, জান্নাত লিখেছেন বি নম্বর, মাহিন লিখেছেন বি নম্বর। ওকে, তারপর দেখো ফাইরুজ লিখেছেন বি নম্বর, হাবিবা লিখেছেন বি নম্বর, অন্তরা রানী লিখেছেন বি নম্বর, রিয়া সরকার লিখেছেন বি নম্বর। ওকে, তোমরা দেখো সবাই কিন্তু রাইট আনসার দিচ্ছ, সাম টু ইউ। ওকে, মাহিম লিখছে সেম টু ইউ, মানে মাহিম নতুন। ওকে, এই জায়গা থেকে তোমরা নতুন, তাহলে দেখো নতুনদের সবসময় তো পাওয়ার বেশি হয়, মানে কি নতুনরা কিন্তু সবসময় বেশি পারে, কারণ ওরা পড়াশোনা করে সবসময়। যারা পুরাতন আসো তারা কিন্তু পড়াশোনা করতে করতে শেষ হয়ে গেছে। ওকে, দেখো তাহলে কি হয় ভাইয়া, হ্যাঁ 12 নম্বর সে ভাত খায়, এখানে দেখো ক্রিয়াপদ কোন ধরনের। এখন প্রশ্নটা একটু বুঝবা আগে, সে ভাত খায় বাক্যের ক্রিয়াটি কি ধরনের। এখানে বাক্য কিন্তু বলা হয়েছে সে ভাত খায়, এটা খাওয়া কিন্তু একটা ক্রিয়া। ওকে ভাইয়া, সে ভাত খাওয়া কিন্তু একটা ক্রিয়া। এখন প্রশ্ন হলো আমার, এটা কি সকর্ম ক্রিয়া নাকি অকর্ম ক্রিয়া নাকি দ্বিরুক্তি কর্ম ক্রিয়া নাকি প্রযোজক কর্ম। এখন সে ভাত খায়, এখানেও কিন্তু বলা হয়েছে সকর্ম ক্রিয়া নাকি বর্তমান ক্ষেত্রে কোন ক্রিয়া বলো এটা। দেখো 12 নম্বর কি, কিন্তু ভাই আমি কিন্তু জানি ক্রিয়াপদ সকর্মক্রিয়া আর অকর্মক্রিয়া কি দুই ভাগে ভাগ করা হয়। ক্রিয়াপদকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়, একটা হলো কি সকর্মক্রিয়া আর একটা হলো অকর্মক্রিয়া। এখন একটা কোনো মনে রাখবা, যে লাইন দ্বারা, একটা ওয়ার্ড দ্বারা, একটা বাক্য দ্বারা তোমার কাছে যদি মনে হয় কি ওই বাক্যটা পরিপূর্ণ অর্থ দিচ্ছে, তাহলে সেটা হলো সকর্মক্রিয়া। আর যদি মনে হয় তোমার কাছে পরিপূর্ণ অর্থ দিচ্ছে না, তাহলে সেটা হলো অকর্মক্রিয়া। এখন এখানে দেখো সে ভাত খায়, এখানে কিন্তু সে ভাত খাওয়ার কাজ পরিপূর্ণ করতেছে। ওকে ভাই, তাহলে কিন্তু এটা কি হবে, সকর্মক্রিয়া হবে। সবাই একটু লিখে দাও সকর্মক্রিয়া। ওকে, রাইট অ্যান্সারটা বুঝবা এমন হবে। ওকে, তারপরে দেখো 13 নম্বর প্রশ্ন চলে যাব। দেখো পড়ানো হলো, বইটি পড়ানো হলো, এখানে বাক্যের কোন কর্তার উদাহরণ, দেখো কোন ক্রিয়ার উদাহরণ। এখন প্রশ্ন একটু ভালোভাবে বুঝবা, বইটি পড়ানো হলো, আচ্ছা বইটি পড়ানো হয়েছে, একটা বই পড়ানো হয়েছে, এটা কি সকর্মক্রিয়া নাকি অকর্মক্রিয়া নাকি প্রযোজক ক্রিয়া নাকি দ্বিকর্মক্রিয়া। ওকে ভাই, সবাই একটু দেখো। এখন সবাই সবাই একটু অ্যান্সার দিয়ে দিবে। দেখো বইটি পড়ানো হলো, এটা কি প্রযোজক ক্রিয়া, এখন সকর্মক্রিয়া, অকর্মক্রিয়া, প্রযোজক ক্রিয়া নাকি দ্বিকর্মক্রিয়া। এখানে কিন্তু হ্যাঁ, পড়াশোনা করতে করতে শেষ হয়ে গেছে। এখন পড়াশোনা করতে করতে শেষ বলতে এখানে কিন্তু এটা বোঝানো হয়েছে তোমরা কিন্তু পারোই, তোমরা যেটা অ্যান্সার দিচ্ছ সেটা হলো ওভার কনফিডেন্স, মানে এটাই রাইট। কিন্তু নতুনরা যারা অ্যান্সার দিচ্ছে দু একটা কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকে এই জায়গা থেকে। সেই জন্য তোমরা যারা আমাদের পুরাতন আছো তারা তো অ্যান্সার দিবা 100% রাইট। আবার যারা নতুন আছো তারা তো 100% এখনো কি, তারা হয়তো অনেক কিছু পড়া নাই তোমাদের মতো। সেই জন্য এই কথা বললাম, কোনো খারাপ মাইন্ডে নিবা না। রমজানের দিন জীবনে তোমাদের খারাপ কোনো কথা বলবো না। ওকে ভাইয়া, তাহলে দেখো সে বইটি পড়ানো হলো, এখন বইটি পড়ানো হলো এটা কিন্তু প্রযোজক। ওকে ভাইয়া, এটা বইটি পড়ানো হলো একটা প্রয়োজনীয় জিনিস কিন্তু পড়ানো হয়েছে বই, এটা কিন্তু প্রযোজক হবে, সকর্মক হবে না। এই জিনিস একবার কিন্তু একটু ঝামেলা, যদি বুঝবা একটু বুঝা ক্রিয়াটি প্রকৃতি কেমন। দেখো এটা কিন্তু প্রয়োজক। ওকে ভাইয়া, প্রযোজক হবে, এটা রাইট অ্যান্সার কি হবে, প্রযোজক হবে। সবাই ওকে ওকে অন্তিম চৌধুরী লিখেছেন প্রযোজক। আচ্ছা দেখো তাহলে কি হবে, 13 নম্বর প্রযোজক হবে। ওকে, 14 নম্বর প্রশ্ন চলে যাবে, সে পড়ছিল এই বাক্যটি কোন কালে। ওকে, সে পড়ছিল কোন কালে, এখানে কিন্তু বলা হয় নাই সে কখন পড়ছিল। ওকে ভাইয়া, এটা তাহলে একটু রাইট অ্যান্সারটা দিয়ে দিবা। ওকে, সে পড়ছিল, এটা কি বর্তমান সাধারণ নাকি এটা কি বর্তমান ঘটমান নাকি অতীত সাধারণ নাকি ভবিষ্যৎ। সবাই একটু 14 নম্বর প্রশ্ন রাইট অ্যান্সারটা কি হবে, সবাই তো বর্তমান ঘটমান কাল। এটা কি বর্তমান ঘটমান, এখানে সবাই তুমি একটু কাল, সাধারণ কাল লিখতে পারো। ওকে ভাইয়া, এটা কি করতে পারো, কাল লিখতে পারো। ওকে, এখানে তুমি কাল অ্যাড করতে পারো। এটা কি আসলে সে পড়ছিল, এখন এটা কি সাধারণ কাল নাকি বর্তমান কাল। এখন সে পড়ার কাজ কিন্তু পড়ছিল, বলা হয় না কিন্তু কখন পড়ছিল, এখন পড়তেছি। ওকে ভাই, সে পড়তেছিল,
মানে কি হয়তো তোমার সাথে তখন দেখা হলো, এখন দেখা হয়েছে, এখনো সে পড়তেছিল, তাহলে এটা কিন্তু বর্তমান বর্তমান কাল। ওকে ভাইয়া, এখন কিন্তু ঘটতেছে। ওকে, তাহলে সবাই একটু রাইট আনসার দিয়ে দাও। অতীত সাধারণ, অতীত সাধারণ হবে না, সে পড়তেছিল, এখন সে পড়ছিল, পড়তেছিল কিন্তু বলা হয় নাই, পড়ছিল বলা হয়েছে। এখন পড়ছিল বলতে এখন পড়ছিল। ওকে ভাইয়া, সে পড়ছিল, মানে তুমি যখন তাকে দেখছো সে পড়ছিল, তাহলে কি এটা কিন্তু বর্তমান ঘটনা। তাহলে তুমি যখন তাকে দেখছো ওই কাজটি করতেছে, তাহলে এটা কিন্তু বর্তমান ঘটমান কাল। সবাই একটু লিখে দাও খ নম্বর। ওকে ভাইয়া, সবাই একটু লিখে দাও 14 নম্বর, খ নম্বর লিখে দাও। সবাই একটু খ নম্বর লিখে দাও 14 নম্বর। দেখো 15 নম্বর, রাজপুত্র শব্দের কোন সমাস? এখন রাজপুত্র অর্থাৎ কিন্তু রাজার পুত্র। ওকে, রাজা, দেখো বুঝো একটু, রাজার পুত্র। আমি লিখলাম কি রাজপুত্র হলো কি ভাইয়া, রাজার পুত্র, যে সে কিন্তু রাজপুত্র। এখন ব্যাস বাক্য হলো রাজার পুত্র, রাজপুত্র। আমি কিন্তু বলেছিলাম পৃথিবীর যে কোনো শব্দকে তুমি যদি কি দিয়ে, ও দিয়ে ভাগ করতে পারো, তাহলে দ্বন্দ্ব সমাস হবে। ওকে, পৃথিবীর যে কোনো শব্দকে তুমি যদি ও দিয়ে ভাগ করতে পারো, তাহলে দ্বন্দ্ব সমাস। যেমন মা বাবা, মা ও বাবা, খাতা কলম, খাতা ও কলম, মোবাইল ও ফোন, মোবাইল ফোন। আবার বলতে পারো কি ভালো খারাপ, ভালো ও খারাপ। আচ্ছা দেখো, তারপরে বলছিলাম কিন্তু দেখো কি আছে, রাজার পুত্র, বিভক্তি লোপে তৎপুরুষ হয়। এখন এখানে কিন্তু আমি বলছিলাম বিভক্তির কথা, মনে রাখবা। বিভক্তির কথা বলছিলাম। আমি বলছিলাম কি, যদি বিভক্তির কথাটা তুমি জানো, বিভক্তিতে প্রধানত দুই প্রকার, একটা হলো ক্রিয়া বিভক্তি, একটা হলো নাম বিভক্তি। আবার কিন্তু নাম বিভক্তি 7 প্রকার, প্রথম থেকে সপ্তমী পর্যন্ত। প্রথম, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, আর হলো সপ্তমী। এখন বলা হয়েছিল কিন্তু, যখন আমি তোমাকে কি শিখাইছিলাম, সমাস শিখাইছিলাম, তখন কিন্তু বলা হয়েছে কি, সমাসে বিভক্তি যদি কোনো জায়গায় বাদ যায়, যে কোনো সমাসে তুমি যদি বোঝো এটা বিভক্তি আছে, বিভক্তি বাদ যাচ্ছে, সেটা কি করো, তৎপুরুষকার। বিভক্তি লোপে তৎপুরুষ হয়, মানে বাদ, লোপ মানে বাদ, তৎপুরুষ হয়। এখন দেখো, এই যে বলা হয়েছে কি রাজার পুত্র সমান সমান রাজপুত্র। ওকে, রাজপুত্র। তাহলে দেখো এখানে কিন্তু রটা কি হয়েছে ভাইয়া, বাদ গেছে, সেই জন্য তৎপুরুষ সমাস। সবাই একটু লিখে দাও 15 নম্বর। ওকে ভাইয়া, তাহলে সবাই একটু লিখে দেওয়া হলো তৎপুরুষ সমাস। ওকে, 15 নম্বর তৎপুরুষ সমাস ছিল। ওকে, 16 নম্বর দেখো, নীল কলম। নীল যে কলম, এখানে কিন্তু নীল কলম, আমি কিন্তু বলেছিলাম কি কর্মধারা সমাস, তারপর দ্বিগু সমাস, বহুব্রীহি সমাস, নাকি দ্বন্দ্ব সমাস। এখন তুমি কিন্তু প্রশ্ন করতে পারো নীল কলম কি, নীল কলম, তাহলে কলমকে কিন্তু বলা হয়েছে এখানে নীল। ওকে ভাইয়া, তুলনা করা হয়েছে, তুলনা বোঝালে কি ভাইয়া, কর্মধারা হয়। ওকে, তুলনা বোঝালো, তুলনা। এখন এখানে কিন্তু কলমকে নীলের সাথে তুলনা, নীলকে কলমের সাথে তুলনা করা হয়েছে। ওকে ভাইয়া, নীল যে কলম, এখানে কিন্তু কর্মধারা সমাস। ওকে, রাইট আনসার কি হবে, ক নম্বর। সবাই একটু রাইট আনসার দিয়ে দাও। ওকে, 16 নম্বর রাইট আনসার কি হবে, ক নম্বর। সবাই একটু দেখতে চাই, আমি এই প্রশ্নটা করতে চাই, সবাই একটু লিখে দাও। তুলনা যদি বোঝায় তাহলে কি হয়, কর্মধারা হয়। ওকে, তাহলে দেখো 17 নম্বর প্রশ্ন চলে যাবো, চিরদিন শব্দের কোন সমাস? চিরদিন, দিনে দিন মানে কি, চিরদিন। ওকে ভাই, চিরদিন কোন সমাস? সবাই একটু রাইট আনসার দিয়ে দিবা। 17 নম্বর প্রশ্ন রাইট আনসারটা কি হবে, সবাই দিয়ে দিবা। ওকে, চিরদিন। দেখো সবাই একটু রাইট হ্যান্ড দিয়ে দাও, তৎপুরুষ সমাস নাকি অব্যয়ভাব সমাস নাকি বহুব্রীহি সমাস নাকি দ্বিগু সমাস? ওকে ভাই, সবাই একটু রাইট আনসার দিয়ে দিবা। চিরদিন, চিরদিন হলো অব্যয়ভাব সমাস। ওকে ভাই, চিরদিন। ওকে ভাই, কি সমাস, অব্যয়ভাব সমাস। সবাই একটু, এই প্রশ্নটা কিন্তু আসতে পারে তোমাদের, সবাই একটু লিখে দিবা। ওকে ভাই, চিরদিন কোন সমাস, এই প্রশ্নটা একটু কি করবা, অব্যয়ভাব সময়। অব্যয় যে পদের কি হয়েছে, অব্যয় দিয়ে শুরু হয়। ওকে ভাই, তার কি ভাই, অব্যয়ভাব সময়। ওকে ভাই, মনে রাখবেন যে পদে অব্যয় দিয়ে শুরু হয় তাই কি বলা হয়, অব্যয়ভাব শুরু হয়। 18 নম্বর প্রশ্ন চলে যাবে। দেখো, অসুখ, অসুখ শব্দের উপসর্গ কোনটি? এখন অসুখ শব্দের কিন্তু উপসর্গ একটা আছে। ওকে ভাই, দেখো অসুখ শব্দ কিন্তু একটা উপসর্গ গঠিত হয়েছে। এখন বলা হয়েছে সুখ। হ্যাঁ, সুখ নাই যার, কি সুখ নাই, আমি বললাম যার, তার কিন্তু কি কপাল খারাপ, এটা হতে পারে। সুখ নাই যার, তার কিন্তু কপাল খারাপ। এখন বলা হয়েছে এটা কোন উপসর্গ, উপসর্গের কথা বলা হয়েছে। আমরা কিন্তু জানি উপসর্গ কয় প্রকার ভাই, 3 প্রকার। একটা হলো কি বাংলা, একটা হলো বাংলা উপসর্গ, একটা হলো সংস্কৃত, সংস্কৃত, আর একটা হলো বিদেশি। এটা কিন্তু তোমরা জানো। বাংলা উপসর্গ কয়টি, 21টি তোমরা জানো। সংস্কৃত উপসর্গ 20টি, এটা জানো। বিদেশি উপসর্গের মধ্যে কিন্তু রয়েছে, এটা কি আরবি উপসর্গ 5টি, তারপরে দেখো ইংলিশ উপসর্গ 4টি, তারপরে কি ফার্সি উপসর্গ 10টি, হিন্দি উপসর্গ 1 অথবা 2টি, হর বা হরেক, এমন ভাবে কিন্তু হয়। এখন প্রশ্ন হলো অসুখ কোন উপসর্গের নিয়মে গঠিত হয়? এটা কিন্তু একটা উপসর্গ। ওকে ভাইয়া, সবাই একটু লিখে দাও হলো 18 নম্বর কি, এ নম্বর। সবাই এ, হ্যাঁ সবাই। আর 17 নম্বর সবাই রাইট আনসার বি দিয়েছো, আমি দেখেছি। ওকে ভাইয়া, তাহলে দেখো 18 নম্বর কি হবে, 18 নম্বর সবাই একটু লিখে দিবা কি, এ নম্বর। তারপর 19 নম্বর পাঠক, পাঠক শব্দের কোন প্রত্যয় যুগে? দেখো পাঠক, আমরা কিন্তু জানি প্রত্যয় শব্দের অর্থ কি ভাইয়া, স্বরবর্ণের পরিবর্তন, স্বরবর্ণের, ওকে, বর্ণের পরিবর্তন। ওকে, স্বরবর্ণের কি ভাইয়া, পরিবর্তন, মনে রাখবা, স্বরবর্ণের পরিবর্তন। এখন দেখো পাঠ যোগ ই, পাঠক। দেখো পাঠক শব্দের অর্থ কি প্রত্যয় গঠিত? পাঠক। 19 নম্বর দেখো সবাই একটু দেখো, এখানে কিন্তু ক প্রত্যয় কি হয়েছে ভাইয়া, এখানে কিন্তু ক, পাঠক শব্দের অর্থ প্রত্যয় ব্যবহৃত হয়েছে কি, ক।
ওকে ভাই, পাট যোগ ক। ওকে ভাই, তাহলে কি হবে, ক হয়েছে এখানে কিন্তু ক, রাইট অ্যান্সারটা কি হবে, এই ক নম্বর রাইট অ্যান্সার হবে। ওকে, রাইট অ্যান্সার কি হবে, এ হবে। 18 নম্বর কি হবে, রাইট অ্যান্সার এ হ হবে। ওকে ভাই, খ হবে। এখন দেখো মানবতা, মানবতা শব্দের প্রত্যয় কি, মানবতা, 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 তাহলে কি হবে, দেখো মানবতা শব্দের প্রত্যয়জাত শব্দ কি, এখানে তোমরা একটু অ্যান্সারটা দিয়ে দিবা। ওকে ভাই, মানব যোগ কি, তা, তা কি প্রত্যয়, তা এই যে স্বরে এখানে কিন্তু আসবে। ওকে ভাই, তাহলে কিন্তু মানবতা, তা একটা কি কিন্তু প্রত্যয়। ওকে, মনে রাখবা এটা কি হবে, মানবতা শব্দের প্রত্যয় কি, তা, মানব যোগ তা, মানব যোগ তা। ওকে ভাই, তাহলে মনে রাখবা। ওকে, এটা কিন্তু হবে তা হবে 20 নম্বর। তারপর দেখো 21 নম্বর প্রশ্ন চলে যাবো। দেখো কোনটি তৎসম শব্দ। ওকে, এখন তৎসম, তৎসম কার সমান, সংস্কৃতর সমান। ওকে ভাই, সংস্কৃত সমান, তৎসম কার সমান, সংস্কৃত সমান। তৎসম শব্দের দেখো মাথা, ঘর, অগ্নি নাকি জল, সবাই একটু রাইট অ্যান্সার দিয়ে দেবো। ওকে ভাই, মাথা, অগ্নি নাকি জল, এক কথায় মনে রাখবা ভাইয়া, কোনো জায়গায় তোমরা যদি মনে রাখবা, অবশ্যই তৎসম শব্দ মনে রাখার একটা টেকনিক আমি তোমাদের শিখাই দিই। কোনো জায়গায় তুমি যদি মনে করবা কি ওই জায়গায় কি আছে, ফলাও আছে, ফলা, ফলা, 6টি ফলা, রস্যই, র ফলা, জ ফলা, তারপরে কি ম ফলা। ওকে, তাহলে যদি ফলা থাকে বা কোনো জায়গায় যদি কি হয়, যুক্ত বর্ণ থাকে, মনে রাখবা যুক্ত বর্ণ। ওকে, যুক্ত, যুক্ত বর্ণ কি থাকে সেটাই কি মনে রাখবা, তৎসম শব্দ। ওকে, যুক্ত বর্ণ যদি থাকে, তুমি যদি দেখতে পাও ওই শব্দের মধ্যে যুক্ত বর্ণ আছে, তাহলে কি হবে, তৎসম শব্দ। তাহলে সবাই নিঃসন্দেহে অ্যান্সার করে দেওয়া হলো 21 নম্বর গ নম্বর। ওকে ভাই, 21 কি হবে, গ নম্বর। 22 নম্বর দেখো কোনটি তদ্ভব শব্দ। তদ্ভব শব্দের অর্থ কিন্তু দেশি ভাই, একটা কথা মনে রাখবে, তদ্ভব শব্দের অর্থ হলো দেশি, তৎসম, অর্ধ তৎসম, তারপর কি তদ্ভব। ওকে, তাহলে দেখো এই যে দেখো তদ্ভব শব্দ কোনটি, এখন সূর্য, চন্দ্র, আগুন নাকি নিশা, সবাই একটু রাইট অ্যান্সার দিয়ে দিবা। ওকে ভাই, তাহলে দেখো আগুন কিন্তু তোমাদের দেশে অগ্নি থেকে কিন্তু অগ্নি, আগুন। ওকে ভাই, তাহলে কিন্তু এটা কিন্তু আগুন হবে, অগ্নির। ওকে ভাই, অগ্নি, আগুন। ওকে ভাই, আগুন কিন্তু তোমাদের দেশে তদ্ভব দেশি শব্দ। ওকে ভাই, তাহলে এগুলো কিন্তু মনে রাখবা, অগ্নি কিন্তু কি শব্দ, তদ্ভব শব্দ। ওকে, এই প্রশ্নটা কিন্তু হতে পারে। তারপর 23 নম্বর দেখো পানি শব্দটি কোন ভাষা থেকে আগত, এই প্রশ্নটা কিন্তু হাজারবার সকল পরীক্ষা প্রশ্ন আসে। পানি আরবি শব্দ, ফার্সি শব্দ, তুর্কি শব্দ নাকি হিন্দি শব্দ, এই প্রশ্নটা কিন্তু আসে। পানি কোন শব্দ, ওকে ভাই, পানি কিন্তু হিন্দি শব্দ, মনে রাখবা। পানি কি শব্দ, হিন্দি শব্দ, একবার মুখস্থ বিদ্যা, পানি কিন্তু হিন্দি শব্দ, মনে রাখবা। পানি, পানি পান করে যে পানি, ওকে ভাই, পানি তো খাও, পানি কিন্তু হিন্দি শব্দ। ওকে, এই প্রশ্নটা কিন্তু হতে পারে, সবাই একটু রাইট অ্যান্সারটা দিয়ে দিবা, হিন্দি শব্দ, পানি কি শব্দ, হিন্দি শব্দ। ওকে ভাই, তাহলে এই প্রশ্নটা কিন্তু হতে পারে। তারপর দেখো 24 নম্বর প্রশ্ন চলে যাবে। দেখো চক্ষু, চরক গাছ, বাগধারা। ও, চক্ষু চরক গাছ, বাগধারার অর্থ কি, চক্ষু, এটা কিন্তু নতুন, এটা কিন্তু আমাদের জিএসটির প্রশ্ন। ওকে ভাই, রাগ করা, অবাক হওয়া, ভয় পাওয়া নাকি লজ্জা পাওয়া। ওকে ভাই, সবাই দেখো, সবাই একটু অ্যান্সারটা দিয়ে দেবা। ওকে ভাই, চক্ষু কি চরক গাছ, এখানে বাগধারা কিন্তু কি অবাক হওয়া। ওকে ভাই, এই প্রশ্ন বাগধারা কি ভাইয়া, এটা কিন্তু কি অবাক হওয়া, এই বাগধারা কিন্তু অবাক হওয়া। তাহলে মনে রাখবা এটার বাগধারা কি হবে, অবাক হওয়া। রাইট অ্যান্সার কিন্তু কি হবে, খ নম্বর হবে। সবাই একটু রাইট অ্যান্সারটা দিয়ে দিবে। ওকে ভাইয়া, 25 নম্বর প্রশ্ন চলে যাবো। দেখো নাচতে না জানলে উঠান বাঁকা, এটা তো তোমরা জানোই, যে নাচটা না জানলে কি তার উঠান বাঁকা হয়। বর্তমানে দেখো ব্যর্থতার দোষ অন্যের ওপর চাপানো, এটা কিন্তু নাচতে না পারলে আসলে কিন্তু উঠান বাঁকা হয়। আসলে আমি যে ব্যর্থ বা তুমি যে ব্যর্থ বা তুমি যে এই কাজটা পারতেছো না, কিন্তু এইটা আমি কিন্তু অন্যের উপর চাপাচ্ছি। দেখো অনেক সময় যখন আমার কথাই বলি, আমি যখন বিশ্ববিদ্যালয়ে চান্স পাচ্ছিলাম না, ধরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিলাম, চান্স হলো না, তখন কিন্তু আমি কিন্তু আমাকেই বুঝতেছি কি আমি হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগ্য না, বা আমি হয়তো কি পড়াশোনা কম আছে, তখন কিন্তু বা করিমের থেকে তো আমি বেশি পড়ছি, কিভাবে করিম চান্স পেলো আমি পেলাম না, এই জিনিসটা কিন্তু আমরা বেশি করি। ওকে, তাহলে দেখো ব্যর্থতার কি, আমরা কিন্তু ক নম্বর এটা, ব্যর্থতার দোষ অন্যের ওপর চাপানো, আমি কিন্তু পারি না কিন্তু অন্যের উপর কিন্তু চাপাচ্ছি। বা আমরা কিন্তু বেশিরভাগ টাইম যদি কারোর বাড়িতে ছোট বাচ্চা থাকে তাহলে কিন্তু তোমরা এই উসলুপটা দিবা কি, বাচ্চা রাখছি, আমি সঠিক সবসময় করতে পারি না, সেই জন্য চান্স হয় না। আসলে কিন্তু বাচ্চা রাখা কোনো ফ্যাক্ট না। ওকে ভাইয়া, এই জায়গা থেকে কিন্তু এরকম ভাবে প্রশ্ন হতে পারে। দেখো চলিত রীতির প্রধান বৈশিষ্ট্য কোনটি, এখন চলিত রীতির প্রধান বৈশিষ্ট্য কোনটি, এটা কিন্তু তোমরা জানো। দেখো 26 নম্বর প্রশ্ন। ওকে ভাই, চলিত রীতির কথা, প্রথম কথা দেখো চলিত রীতির প্রধান বৈশিষ্ট্য কি, এটা কি সংস্কৃতি নির্ভর নাকি কথ্য ভাষা নিকটবর্তী। ওকে ভাইয়া, নিকট, তাহলে চলিত ভাষা সবসময় কিন্তু কথ্য রীতিতে হয়। এখন চলিত ভাষা বলতে আমার গ্রামের অঞ্চলের ভাষা আমি কথা বলবো, তোমার ভাষা তুমি কথা বলবো, এটাই তো চলিত ভাষা, এটা কিন্তু কথ্য রীতি। এই কথাগুলো কি, এটা হলো কথ্য রীতি, তাহলে মনে রাখবা। রাইট অ্যান্সার কি হবে, 26 খ নম্বর। ওকে ভাইয়া, তারপর দেখো 27 নম্বর প্রশ্ন চলে যাবে। সাধারণ ভাষার, সাধু ভাষা বেশি ব্যবহার হয় কোথায়। এখন দেখো আধুনিক গল্পে, প্রাচীন গদ্যে, সংবাদপত্রে নাকি নাটকে, এটা কিন্তু একদম ওকে ভাইয়া, দেখো সাধু ভাষা, এখানে সাধু ভাষা কোথায়, প্রাচীন গদ্যে নাকি আধুনিক গল্পে। সাধু ভাষা কিন্তু আধুনিক গল্পে হয় না, সংবাদপত্রে হয় না, নাটকে হয় না, এটা কিন্তু প্রাচীন গল্পে হয়। ওকে ভাইয়া, প্রাচীনকালে মানুষ কিন্তু সাধু গল্পে ব্যবহার, দেখো তুমি যদি প্রাচীন গল্পগুলো পড়ো তাহলে কিন্তু সাধু ভাষা এগুলো লেখা। যেমন তুমি যদি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বা
বা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কিছু উপন্যাস পড়ো, এগুলো কিন্তু সবসময় কি সাধু সাধু ভাষায় লেখা। ওকে ভাইয়া, তাহলে প্রাচীন গদ্যে মনে রাখবে, প্রাচীন গদ্যে। ওকে, তারপর দেখো 28 নম্বর 27 নম্বর কি হচ্ছে প্রাচীন গদ্যে। 28 নম্বর প্রশ্ন চলে যাবে, বাংলা ভাষা কোন ভাষায় পরিবারভুক্ত। এখন দেখো বাংলা ভাষা কিন্তু একটা ভাষা থেকে আসছে, যেটা কিন্তু তোমরা জানো। বাংলা ভাষা কোন ভাষা থেকে আসছে এটা কিন্তু আমরা জানি। বাংলা ভাষা সর্বপ্রথম দ্রাবিড় নাকি ইন্দো, আমাদের ভাষা কিন্তু সর্বপ্রাচীন ভাষা দ্রাবিড়। এখন বলতে পারো আমাদের ভাষাটা আসছে হলো ইন্দো ইউরোপীয় থেকে। ওকে ভাইয়া, এই প্রশ্নটা তাহলে মনে রাখবা, ইন্দো ইউরোপীয় কিন্তু আমাদের ভাষা পরিবার বলা হয়। ওকে, হ্যাঁ, পরিভুক্ত বলা হয় ইন্দো ইউরোপীয়। ওকে, তাহলে এই প্রশ্নগুলো কি করবা, একটু দয়া করে মুখস্থ করে নিবা। ওকে ভাইয়া, তাহলে এই প্রশ্নটা কি হবে, ইন্দো ইউরোপীয় হবে। ওকে, এই দয়া করে এই প্রশ্নগুলো কি করবা, একটু দয়া করে মুখস্থ করে নিবা। ওকে, ইন্দো ইউরোপীয়। দেখো, তারপর দেখো 29 নম্বর দেখো কি বলা হয়, তার মুখ চাঁদের মতো। এখন মুখ কখনো কিন্তু চাঁদের মতো হয় না, এটা কিন্তু ভুল কথা, এটা কিন্তু একটা অলংকার। ওকে ভাইয়া, এটা কিন্তু একটা অলংকার। সেই অলংকারটা কি রূপক অলংকার নাকি নাকি উপমা নাকি অনুপাত্য নাকি অতি সত্য? ওকে ভাইয়া, সবাই একটু অ্যান্সার দিল। এটা কিন্তু কি উপমা। ওকে ভাইয়া, উপমা। দেখো কি হয়েছে, এটা কিন্তু উপমা। আসলে মুখ কিন্তু কখনো কারোর কি চাঁদ হতে পারে না, এটা কিন্তু ভুল কথা। তুমি কিন্তু এটা উপমা, তুমি কিন্তু একটা ওকে কি করো, খুশি করার জন্য বলতেছে। তাহলে কি হবে ভাইয়া, রাইট অ্যান্সার হবে বি নম্বর। ওকে, রাইট অ্যান্সার কি হবে, বি নম্বর হবে। ওকে, তাহলে 29 নম্বর রাইট অ্যান্সার হবে বি নম্বর। তারপর দিনে দিনে দিন ফুরায়, এখানে কোন অলংকার? দিনে দিনে কিন্তু দিন শেষ হয়ে যায়, তোমাদের ক্ষেত্রে কিন্তু তাই হচ্ছে। তোমাদের কিন্তু সামনে পরীক্ষা, তোমরা অর্থাৎ প্রত্যেক অনেক সময় আমরা পরীক্ষার টেবিলেই বসি না। ওকে ভাই, তাহলে দিনে দিনে দিন ফুরাচ্ছে। ওকে, তাহলে দিনে দিনে দিন কিন্তু ফুরায় যাচ্ছে, কিন্তু আমরা কি পাচ্ছি, এটা কিন্তু আমরা টেরই পাচ্ছি না। আজকে দেখো মনে হলো কি এই যে রমজান মাসে রোজা থাকতে হবে, কিন্তু আজকে রমজান দেখো 3টা চলে যাচ্ছে। ওকে, তাহলে দেখো অনুপ্রাস। ওকে ভাই, দিনে দিনে দিন ফুরায়, এটা রাইট অ্যান্সার হবে কি ভাইয়া, অনুপাস। সবাই একটু এটা মুখস্থ করে নিবা, এই প্রশ্নটা কিন্তু হতে পারে। দিনে দিনে দিন ফুরায়, এই কোনটি অলংকার? এটা কিন্তু একটা অলংকার, সেটা হলো অনুপ্রাস অলংকার। ওকে ভাইয়া, সবাই একটু দয়া করে এটা মুখস্থ করে নিবা। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাআল্লাহ দেখা হবে তোমাদের সাথে। আর এখনই লাইভ ক্লাস হবে, যারা আমাদের পেইড বেসে আসছে সবাই লাইভ ক্লাসে চলে আসে। আসসালামু আলাইকুম।